মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। ঈদের পরে তোমাদের অনলাইন ক্লাসে আবারও স্বাগতম। আমি তোমাদের সঙ্গে আছি স্মৃতি সরকার, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আচ্ছা, আজকে যে ক্লাসটি আমি তোমাদেরকে নিব সেটি অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য। যে কোর্সটি আমি পড়াবো সেটি হচ্ছে কাউন্সিলিং সাইকোলজি এবং কাউন্সিলিং তৃতীয় অধ্যায় কাউন্সিলিং প্রক্রিয়া নিয়ে, যেখানে আমি কাউন্সিলিং প্রক্রিয়ার প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ নিয়ে আলোচনা করব। তোমরা প্রশ্নটি লিখে নিতে পারো যে কাউন্সিলিং প্রক্রিয়ার প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো। আচ্ছা, এখানে কাউন্সিলিং প্রক্রিয়ার প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ, অর্থাৎ কাউন্সিলিং প্রক্রিয়ায় যে বিষয়গুলো প্রভাব ফেলে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে এই কাউন্সিলিং প্রক্রিয়ার প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ যদি আমরা আলোচনা করি, তাহলে প্রথমেই আসে হচ্ছে কাঠামো, যেটাকে বলা হয় স্ট্রাকচার, তাই না? কাঠামো, সেটা ইংরেজি হচ্ছে স্ট্রাকচার। তাহলে এখানে কাঠামো বলতে কি বোঝানো হয়েছে? আসলে অনেক কাউন্সিলরই কিন্তু এই যে কাউন্সিলিং প্রক্রিয়াটা চলমান থাকে বা একজন ক্লায়েন্ট থাকে, সেই কাউন্সিলিং প্রক্রিয়া সম্পর্কে কিন্তু অনেক ক্লায়েন্টের কোনো সঠিক ধারণা বা স্পষ্ট ধারণায় আসলে থাকে না। আমাদের কি হয়, আমাদের অসুখ হয়, আমাদের সমস্যা হয়, আমরা ডাক্তারের কাছে চলে যাই, তাই না? জ্বর, মাথা ব্যথা হলো, ডাক্তারের কাছে চলে গেলাম, খুব সহজ উপায়, প্রেসক্রিপশন দিল, প্রেসক্রাইব করে দিল, আমরা ওষুধ কিনলাম, সুস্থ হয়ে গেলাম। কিন্তু এই যে মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন একজন কাউন্সিলরের কাছে আসে, আসলে একজন কাউন্সিলর তার সাথে কি ধরনের কথা বলবে, কতটি সেশন চলবে, সেশন অর্থই আসলে কি, সেটা কত সময়ব্যাপী হবে, সেই সময়ের মধ্যে কি কি আলোচনা হবে, তখন ক্লায়েন্ট কি করবে, আসলে ক্লায়েন্টের কি কি কাজ, এই সম্বন্ধে কিন্তু আসলে ক্লায়েন্টের কোনো স্পষ্ট ধারণাই অনেক ক্লায়েন্টের থাকে না, তাই না? আমার মানসিক সমস্যা হয়েছে, হয়তো আমি নিজের ইচ্ছায়ও যেতে পারি বা অন্য কারো ইচ্ছাতেও যেতে পারি, কিন্তু একজন কাউন্সিলর তার সাথে কি কি বিষয় নিয়ে কথা বলবে, আসলে সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট ধারণা থাকে না। তাহলে এই স্পষ্ট বিষয়গুলো যখন একজন ক্লায়েন্টের সামনে তুলে ধরা হয়, তখনই কিন্তু আসলে সে বুঝতে পারে যে আসল বিষয়টি কি। তাহলে এটাই হচ্ছে এক ধরনের কাঠামো, যে কাউন্সিলিং প্রক্রিয়াটা কিভাবে যাবে, কাউন্সিলিং প্রক্রিয়ায় কতটি সেশন থাকবে, একজন কাউন্সিলর ক্লায়েন্টের কি কি বিষয় জানতে চাইবে, ক্লায়েন্ট কি কি বিষয়ে তাকে সাহায্য করবে, আবার কি কি বিষয়ে তাদের মধ্যে গোপনীয়তা কাজ করবে, কতটি পর্ব চলবে এবং সে সমাপ্তিকরণের সময় তাকে কি কি বিষয় বুঝিয়ে দেওয়া হবে, এই যে বিষয়টি, এটাই কিন্তু পুরোটা একটি স্ট্রাকচারের মধ্যে চলে আসে বা কাঠামোর মধ্যে চলে আসে। তাহলে কাউন্সিলিং প্রক্রিয়ার যে প্রভাব বিস্তারকারী প্রথম উপাদান কি আসছে হচ্ছে কাঠামো, অর্থাৎ কাউন্সিলিং প্রক্রিয়াটার যে বিভিন্ন দিক, বিভিন্ন বিষয় একজন ক্লায়েন্টের সামনে তুলে ধরা, সেটাই কিন্তু হচ্ছে কাঠামো। আচ্ছা, 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে উদ্যোগ নেওয়া। কি উদ্যোগ নেওয়া? আমি অসুস্থতা বোধ করছি, আমার সমস্যা হচ্ছে, এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হতে পারে। কে উদ্যোগ নিতে পারে? উদ্যোগ নিতে পারে ক্লায়েন্ট। কিভাবে নিতে পারে? আমি একজন কাউন্সিলরের কাছে যেতে পারি, আমি একজন মনোরোগ বিশেষজ্ঞর কাছে যেতে পারি, সেটা আমি নিজের ইচ্ছাতেও যেতে পারি, অন্য কেউ নিয়ে যেতে পারে, অর্থাৎ তার সমস্যা সমাধানের জন্য সে কিন্তু উদ্যোগ কি হয় বা যে উদ্যোগটা নেয় সেটা কিভাবে সম্পন্ন হয়, দেখো, সেটা হচ্ছে স্বেচ্ছায় আসা। আমি প্রথমেই বলেছি যে একজন ব্যক্তি যখন মানসিকভাবে ভারসাম্যহীনতার সামনে আসে বা তার মানসিক যে ডিস্টারবেন্স তৈরি হয়, তখন সে সমাধানের জন্য সে যখন নিজের ইচ্ছাতে আসে একজন ক্লায়েন্ট, তখন কিন্তু সেই ক্লায়েন্ট এবং কাউন্সিলরের সম্পর্কটি অন্য রকম হয়, কারণ সে নিজের সমস্যার সমাধানে যখন এগিয়ে আসে, সে ফিল করে যে আমার এই সমস্যাটি দূর করার প্রয়োজন, আমি নিজে এসেছি এবং কাউন্সিলর যে যে বিষয়গুলো
তাকে দেয় সে বিষয়গুলো কিন্তু খুব সহজভাবে সে করে, তাই না? এটা বোঝাই যাচ্ছে যে স্বেচ্ছায় যখন আমি কোনো কাজ করব সেই কাজের কিন্তু ফলপ্রসূতা অনেক বেশি কার্যকর হবে। সেটা একজন কাউন্সিলরের কাছে আসা হোক, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, যে কোনো কাজের ক্ষেত্রে হোক, তাই না? এটা কিন্তু আমরা সবাই জানি স্বেচ্ছায় যখন কোনো কাজ করা হবে সেটার ফলপ্রসূতা অনেক বেশি কার্যকরিতা লাভ করবে। তাহলে এখানে যে বিষয়টা আছে, উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে একজন ক্লায়েন্ট যখন স্বেচ্ছায় আসছে তখন কিন্তু তার যে কোনো সমস্যার সমাধান খুব দ্রুত চলে এসছে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে জড়তা সম্পন্ন ক্লায়েন্ট। জড়তা সম্পন্ন ক্লায়েন্ট অর্থাৎ এখানে ক্লায়েন্ট অন্য কারো পরামর্শে বা অন্য কারো ইচ্ছাতে যখন আসে, কিছুটা লাজুক প্রকৃতির, তার কথা বলতে ঠিক মতো পারে না, মনের কথাগুলো গুছিয়ে বলতে পারে না, সমস্যাগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারে না, তারা কিছুটা ভয়ের মধ্যেও থাকে, কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগে, কি বলবো, কতটুকুন বলবো, কি মনে করবে, কি হবে, এই যে বিষয়গুলো নিয়ে তারা মানসিকভাবেও এক ধরনের কাউন্সিলের কাছে এসেও মানে খোলামেলাভাবে কথা বলতে পারে না, তাদেরকেই কিন্তু জড়তা সম্পন্ন ক্লায়েন্ট বলা হচ্ছে। তো এই জড়তা সম্পন্ন ক্লায়েন্টের ক্ষেত্রেও কিন্তু কাউন্সিলর একজন মানে সঠিক ভূমিকা পালন করতে হবে, যে তাকে বুঝতে হবে যে এই ক্লায়েন্টটি মুখ খুলবে না, এই ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে কথা শুনতে হবে, তার সাথে কিভাবে কথার আদান প্রদান করতে হবে, সেটাও কিন্তু কাউন্সিলরকে বুঝতে হবে। তাহলে এখানে ক্লায়েন্টেরও কিন্তু বিভিন্ন ধরন আছে। একজন আমরা দেখতে পেলাম যে স্বেচ্ছায় আসছে, আরেকজন হচ্ছে জড়তা সম্পন্ন ক্লায়েন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে তাগিদহীন ক্লায়েন্ট। তাগিদহীন ক্লায়েন্ট, অনেক সময় কি হয় যে ক্লায়েন্ট স্বেচ্ছাতেও আসতে পারে বা জড়তা সম্পন্ন হতে পারে, কিন্তু আমার সমস্যার সমাধানে তেমন কোনো তাগিদ নাই। বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে, কাউন্সিলরের কাছে যেতে হবে, কাউন্সিলরের কাছে আসছি, বন্ধু জোর করে নিয়ে এসছে, পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন বা ঘরের বউ বা ঘরের স্বামী নিয়ে এসছে, আমি চলে এসছি, ঠিক সময়ে বসছি, সময়টুকুন পার হচ্ছে, কিন্তু তার সমস্যা সমাধানে কোনো তাগিদ নাই। ঠিক আছে, অনেকেই থাকে যে আমার এই সমস্যা হচ্ছে, কোনো মাথা ব্যথা নাই, কারণ আমি দিব্যি আছি। তার যে মানসিক সমস্যা সে অতখানি সে অনুভব করতে পারছে না, এক্ষেত্রে কি হয়, তার কোনো তাগিদ থাকে না। এসব ক্লায়েন্টকে কিন্তু বলা হচ্ছে তাগিদহীন ক্লায়েন্ট। এগুলোও কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে থাকে। আচ্ছা, 3 নাম্বারে যাই। 3 নাম্বারে হচ্ছে কাউন্সিলিং এর বাহ্যিক পরিবেশ বা স্থান। বাহ্যিক পরিবেশ বা স্থান। আচ্ছা, আমি যে কাউন্সিলিং প্রক্রিয়াটা চালাবো বা কাউন্সিলিংটা হবে, সেই পরিবেশটা আসলে কেমন হওয়া উচিত এটা নিয়ে খুব বেশি আলোচনার দরকার নাই, কিন্তু এটা বোঝাই যাচ্ছে যেহেতু এখানে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি তার সমস্যা সমাধানের কথা বলবে, সমস্যা সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করবে, এবং সে যেহেতু মানসিক ভারসাম্যহীন, কিছুটা বিভিন্ন ধরনের উদ্বেগের মধ্যে, টেনশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই কাউন্সিলিং প্রক্রিয়াটা একটি আরামদায়ক স্থানে, একটি কোলাহল বিহীন পরিবেশে অবশ্যই হওয়া উচিত, যেখানে বাইরের কেউ যাতে তাদেরকে কেউ বিরক্ত করতে না পারে, বাইরের তেমন কোনো শব্দ ভেতরে প্রবেশ করতে না পারে, এবং তাদের কথাগুলোও যেন অন্য কেউ শুনতে না পারে, কারণ গোপনীয়তা কাউন্সিলিংয়ের অন্যতম প্রধান শর্ত। সে মন খুলে কথা বলবে, সে বিভিন্ন ধরনের কথা বলবে, সে যদি বুঝতে পারে তার কথাগুলো বাইরের কেউ শুনছে বা দেখছে, সে কিন্তু তখন মন খুলে কথা বলতে পারবে না। তাহলে এই যে কাউন্সিলিংয়ে যে বাহ্যিক পরিবেশটা, সেখানে পরিবেশটা অবশ্যই কোলাহল মুক্ত হতে হবে, শান্ত হতে হবে, এবং খুব বেশি যে একদম হচ্ছে সজ্জা যুক্ত হতে হবে এমনটিও কিন্তু কোনো কথা নেই, যে আরাম কেদারায় বসতে হবে এরকমও না। খুব সহজ একটি সুন্দর পরিবেশ কিন্তু অবশ্যই বিরাজ করবে। আচ্ছা, 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে ক্লায়েন্টের গুণাবলী। ক্লায়েন্টের
গুণাবলী যা কাউন্সিলিং প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে। এখানে কিন্তু ক্লায়েন্টেরও বিভিন্ন ধরনের গুণ থাকে। একজন ক্লায়েন্ট যখন মন খুলে কথা বলে বা সব কিছু কথা বলে বা কাউন্সিলের হোমওয়ার্কগুলো করে, তাহলে সে যখন এই সব বিষয়ে সঠিক রেসপন্স করবে, তার বিপরীতে একজন ক্লায়েন্ট যখন চুপচাপ থাকবে, কথা বলবে না, কোনো সময় রাগ দেখাবে, কোনো সময় হচ্ছে তার মধ্যে হতাশা অনেক বেশি কাজ করবে, তাদের তুলনায় এই যে দুই ক্লায়েন্টের মধ্যে যে সাহায্য করছে আর যে সাহায্য করছে না, এই দুই ক্লায়েন্টের মধ্যেও কিন্তু মানে স্পষ্ট পার্থক্য বিরাজমান, যেটা ক্লায়েন্টের গুণাবলীতে ধরা পড়ছে। একজন ভালো ক্লায়েন্ট হতে গেলে তাকে কি করতে হবে? কাউন্সিলরের কথা কিন্তু অবশ্যই শুনতে হবে। তাহলে একজন ভালো ক্লায়েন্ট বা তার যে গুণগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু ফলাফলটা অনেক বেশি কার্যকরী হবে। তো এক্ষেত্রে ক্লায়েন্টের গুণাবলীও কিন্তু প্রভাব বিস্তার করছে। এবং 5 নাম্বার সর্বশেষ সেটি হচ্ছে কাউন্সিলরের গুণাবলী। কাউন্সিলরের গুণাবলী অনেক বেশি কার্যকরী একটি কাউন্সিলিং প্রক্রিয়ায়। কিভাবে? কারণ এখানে ক্লায়েন্ট বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করতে পারে। অনেক সময় বিভিন্ন ধরনের প্রশ্নের আলোকে ক্লায়েন্ট তাকে কাউন্সিলরকে মারমুখী আচরণও করতে পারে, অর্থাৎ তার মুখে থুতু ফেলতে পারে, তাকে কামড় দিতে পারে, সজোরে তাকে থাপ্পড়ও দিতে পারে। এই ধরনের আচরণও কিন্তু একজন ক্লায়েন্ট করতে পারে। তো এই ক্লায়েন্টের আচরণগুলোকে সাথে সঠিকভাবে বোঝাপড়া করে একজন কাউন্সিলর কিভাবে সামনের দিকে একটি কাউন্সিলিং প্রক্রিয়া চলমান করবে, সেক্ষেত্রে কিন্তু একজন কাউন্সিলরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, যেটা একজন কাউন্সিলরের একটি গুণ। তাহলে বিভিন্ন ধরনের গুণাবলী কিন্তু কাউন্সিলরের মধ্যে থাকতে হয়। সেটা হচ্ছে প্রত্যক্ষণে পারদর্শিতা, 2 নাম্বার হচ্ছে আকর্ষণীয়তা, এবং 3 নাম্বার হচ্ছে বিশ্বাসযোগ্যতা। প্রথমটা কি? প্রত্যক্ষণে পারদর্শিতা, অর্থাৎ তাকে সকল বিষয়ের প্রতি খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে বিভিন্ন গভীরতম বিষয়ে কিন্তু তাকে পারদর্শী হতে হবে প্রত্যক্ষণের ক্ষেত্রে। অর্থাৎ ক্লায়েন্ট একটি কি আচরণ করলো, হাতে চিমটি কাটলো কিনা, সে কোন দিকে তাকিয়ে আছে, সে নিচের দিকে তাকিয়ে আছে না উপরের দিকে তাকিয়ে আছে না তার দিকে দৃষ্টি দিচ্ছে, এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু একজন কাউন্সিলরের বুঝতে হবে। তারপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে আকর্ষণীয়তা, অর্থাৎ ক্লায়েন্ট এত সুন্দরভাবে কথা বলবে একজন ক্লায়েন্টের সাথে যাতে একজন ক্লায়েন্ট একজন কাউন্সিলরের প্রতি আকৃষ্ট হতে পারে। একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তির প্রতি আকৃষ্ট হবে, তখন কিন্তু সে তার সমস্যার সমাধানের পথটা অনেক সামনের দিকে এগোবে এবং সে কিন্তু মন খুলে কথা বলতে পারবে। এবং 3 নাম্বার যেটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা, সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যে একজন ক্লায়েন্ট যখন একজন কাউন্সিলরের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারবে, সে বুঝতে পারবে যে আমি কথাগুলো বললে সে সমস্যার সমাধানের পথ দেখিয়ে দিবে, বা আমি এখানে এই লোকটিকে এই কথাগুলো বলতে পারি যে আমার আপনজন, যে আমার দুঃখগুলো বুঝছে, তার প্রতি যে সহমর্মিতা বোধ মানে বিষয়গুলো ফুটে উঠবে। এর মাধ্যমে কিন্তু একজন ক্লায়েন্ট কাউন্সিলরের কাছে তার মনের কথাগুলো খুলে বলতে পারবে, যা কাউন্সিলিং প্রক্রিয়ার প্রভাব বিস্তারকারী উপাদান। তাহলে আজকে যে আমরা আলোচনাটি করলাম, যে প্রশ্নের আলোকে এতক্ষণ ব্যাখ্যা হলো, সেটা হচ্ছে কাউন্সিলিং প্রক্রিয়ার প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ, যেখানে আমরা বিভিন্ন বিষয় পেয়েছি। 1 নাম্বার হচ্ছে কাঠামো, 2 নাম্বার হচ্ছে উদ্যোগ নেওয়া, 3 নাম্বার হচ্ছে কাউন্সিলিংয়ের বাহ্যিক পরিবেশ বা স্থান, 4 নাম্বার ক্লায়েন্টের গুণাবলী, এবং 5 নাম্বার হচ্ছে সর্বশেষ যেটি কাউন্সিলরের গুণাবলী। এই পয়েন্টগুলোর আলোকে তোমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলে এই প্রশ্নের কিন্তু সহজভাবে উত্তর তোমরা দিতে পারবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের ধন্যবাদ।